ওয়েলকাম। আমরা যে মডেলের বা ইউনিটের যে সিরিজটা নিয়ে আলোচনা করছিলাম তার নাম হচ্ছে মানিটারি পলিসি। মানিটারি পলিসি নিয়ে যে সমস্ত আলোচনাগুলো হয়েছিল তার মধ্যে একটা আলোচনার মধ্যে আমরা খুব সংক্ষেপে আমরা প্রিকল হিসেবে আমরা যদি দেখি তাহলে আমরা এইভাবে বলতে পারবো যে মানিটারি পলিসি যেহেতু মানির কনসেপ্ট, অর্থাৎ ইকোনমিতে যে কনসেপ্টটাই মানির দ্বারা গঠিত, অর্থের দ্বারা গঠিত, সেটাই কিন্তু মানিটারি পলিসির মধ্যে যাবে। আর এই মানিটারি পলিসি কে কন্ট্রোল করে, কে রেগুলেট করে, কে অপারেট করে, সেটা হচ্ছে একটা অটোনোমাস বডি। সেটাকে আমরা যে বিভিন্ন দেশে বিভিন্ন দিক থেকে হয়, যেমন আমরা যদি বলি যে ইন্ডিয়ান দিক থেকে যদি আমরা দেখি, দ্য সেন্ট্রাল ব্যাংক। দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি আমরা বাদ দিয়ে যদি আমরা আমেরিকার দিক থেকে দেখি তাহলে আমরা সেটা পাবো দ্য ফেডারেল ব্যাংক অফ আমেরিকা। আমেরিকার ওটা সেন্ট্রাল ব্যাংক। তার মানে আমেরিকার বা ভারত, আমেরিকার মনিটারি পলিসি কে করবে কন্ট্রোল, রেগুলেট কে করবে, কন্ট্রোল কে করবে, সব মনিটারি পলিসি করবে ফেডারেল ব্যাংক অফ আমেরিকা। আমাদের আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, তা আমরা প্রথমে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই কথাটার মানেই কিন্তু আমরা বুঝতে পারছি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকগুলোর যে ইন্ডিয়া, সে ব্যাংকগুলোর মধ্যে সে রিজার্ভ একটা টেন্ডেন্সি থাকছে। মানিটারি পলিসির ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে সেগুলোই আমরা পরপর একবার যদি রিকল করি তাহলে কি কি পাবো। এক, মানিটারি পলিসি কি, তার বৃত্তান্ত কি কি জিনিস, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পিরিয়ড। তারপর আমরা করেছি মানি সাপ্লাইকে কিছুটা নিয়ে এসেছিলাম, মানি সাপ্লাইকে নিয়ে আসলে মানি ডিম্যান্ডকে নিয়ে এসেছিলাম, মানি ডিম্যান্ডকে নিয়ে আসলেও ওই পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বাউমাল ইনভেন্টরি অ্যাপ্রোচও আমরা দেখেছিলাম। বাট মানিটারি যদি বেসিক্যালি মানিটারি কনসেপ্ট বলি তাহলে হচ্ছে মানিটারি ইন্ট্রোডাকশন, ক্রেডিট ক্রিয়েশন, হাই পাওয়ার্ড মানি, মানি মাল্টিপ্লায়ার, ওপেন মার্কেট অপারেশন, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, CRR, দ্যাটস মিন ক্যাশ রিজার্ভ রেশিও, এবং ফাইনালি আজকে এই মানিটারি পলিসির লাস্ট ক্লাস, সেটির কথা হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। ওকে, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও এটা কি, কোন দিক থেকে আসছে, এর সামান্য একটুখানি প্রিকল করব। এটি হচ্ছে ভেরিয়েবল রিজার্ভ রেশিও। এই ভেরিয়েবল রিজার্ভ রেশিওটা হচ্ছে মানিটারি পলিসির একটা টুলস, যেটার মাধ্যমে আরবিআই বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকগুলোকে অর ইভেন ইকোনমিকে কন্ট্রোল করে। যেমন ইকোনমিক বিভিন্ন রোগগুলো রয়েছে, রোগই আমি বলি যদি, তাহলে সেটা হচ্ছে ইনফ্লেশন, রিসেশন, এগুলো তো রোগ। ইকোনমিতে এক প্রকারের যে গ্রোথ রেটকে ডাউন করে দেয়, বোঝাচ্ছে কথাটা। এগুলোকে কন্ট্রোল করার জন্য কি করে, বিভিন্ন টুলস ব্যবহার করা হয় মানিটারি পলিসিতে। সেই মানিটারি পলিসির টুলসের মধ্যে একটা টুলস ছিল কি, টুলসের হচ্ছে হচ্ছে কি ছিল, রিজার্ভ রেশিও, ভেরিয়েবল রিজার্ভ রেশিও। সেই ভেরিয়েবল রিজার্ভ রেশিওর মধ্যে দুটো পার্ট ছিল, একটা পার্ট ক্যাশ রিজার্ভ রেশিও আর একটা হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। আমরা আগের ভিডিওতে ক্যাশ রিজার্ভ রেশিও নিয়ে আলোচনা করেছি, তাই এখন আমরা আলোচনা করছি স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। অর্থাৎ এই ওয়ার্ডটার মানেটা কি আমাকে দেখতে হবে। লিকুইডিটি তো মানে জানি তরলতা, তারল্যতা, তারল্যতা মানে মানি সাপ্লাই, দ্যাটস মিন লিকুইডিটি বেশি মানে মানি সাপ্লাই বেশি। যদি ইকোনমিতে মানি সাপ্লাই বেশি, দ্যাটস মিন আমরা কি বলি সেটাকে ইনফ্লেশন। আর লিকুইডিটি কম, দ্যাটস মিন মানি সাপ্লাই কম আছে। মানি সাপ্লাই কম মানে মার্কেটে মানি সাপ্লাই কমে যাওয়াতে, দ্যাটস মিন সেটাই, সেই অবস্থাকে আমরা কি বলি, রিসেশন। ক্লিয়ার হচ্ছে কিনা? হ্যাঁ, নেক্সট আমরা যদি স্ট্যাটিউটরি মানেটা দেখি, এর প্লেন বাংলা কথার অর্থ হচ্ছে সংবিধিবদ্ধ। দ্যাট মিন একটা জিনিস হচ্ছে এটিকে বিধিবদ্ধ হিসেবে রাখা হয়েছে, মানে সংবিধিবদ্ধ বলা হচ্ছে। কেন, কি জন্য, আমরা একটা ঘটনা বললে বুঝতে পারবো।
মনিটারি পলিসির বিভিন্ন ক্ষেত্রে আমরা যে টুলসগুলোতে দেখতে পেয়েছি যে আরবিআই কন্ট্রোল করে, সেই টুলসগুলোর মধ্যে একটা বিভিন্ন সমস্ত টুলস প্রায় 90% টুলসই আরবিআই কন্ট্রোল করে ওভার দ্য কমার্শিয়াল ব্যাংকে। এবং এটাই ন্যাচারালি হওয়ার কথা যে আরবিআই তো কন্ট্রোল করবে, তাই না? নাহলে তো কমার্শিয়াল ব্যাংক নিজের নিজের প্রফিটকে রান করার জন্য অন্য মার্কেট ইকোনমিকে তো ডিসব্যালেন্সও করে দিতে পারে। কথা বোঝা যাচ্ছে? নেক্সট, আমরা যদি এইভাবে দেখি যে আরবিআই যেহেতু পুরোটা কন্ট্রোল করছে, তাহলে কমার্শিয়াল ব্যাংকেরও তো একটা ক্ষোভ হওয়া, একটা রাগ হওয়ার একটা চিন্তা ভাবনা এখানে চলে আসে। স্বাভাবিক কিনা? হ্যাঁ, বোঝাচ্ছে কথাটা? রাগ হওয়ার চিন্তা ভাবনা আসছে। এবং এইগুলো মেটানোর জন্যই যে পদ্ধতিটি ব্যবহার করা হয় তার মধ্যে একটি হচ্ছে রিভার্স রেপো রেট, যেটা কমার্শিয়াল ব্যাংক জাস্ট, এটা বলতে পারি কমার্শিয়াল ব্যাংকের হাতে একটু পাওয়ার থাকে রিভার্স রেপো রেটে। এবং এটিও একটি রেশিও, যেটি স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, যা সংবিধিবদ্ধ, আমরা এইভাবে বলতে পারি বিধিবদ্ধ তারল্যতা অনুপাত, এইভাবে বলতে পারি আমরা। বাট এটিও হচ্ছে সেই রকমের রেশিও যেখানে আরবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটাই বলি না কেন, সেটি লিকুইডিটি, যে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিওটা, সেটি কি হচ্ছে উল্টোভাবে চাপ দেয়। মানে কমার্শিয়াল ব্যাংকের হাতে এই পাওয়ারটা থাকে। বোঝাচ্ছে কথাটা? কমার্শিয়াল ব্যাংকের হাতে এই স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিওর পাওয়ারটা থাকে। তার কারণ ওদের যে আরবিআই সমস্ত টুলসগুলোই আরবিআই কন্ট্রোল করে, কিন্তু এক্ষেত্রে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিওর মাধ্যমে কিন্তু কমার্শিয়াল ব্যাংক কিছুটা নিজের হাতে পাওয়ারটা রাখে। তাহলে কমার্শিয়াল ব্যাংক কি জিনিস আমরা আগে দেখি। তাহলে ইট ইজ দ্য রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও ডেফিনেশন আমরা যদি এইভাবে লিখি, ইট ইজ দ্য রেশিও অফ টোটাল ইনভেস্টমেন্ট, it is the ratio of total deposit বলে রাখি, total deposit, okay, of all the commercial banks, of all the commercial bank, okay, it is the ratio of total deposit of all the commercial banks to maintain, বা is need to maintain, যাই বলে না কেন, to maintain করবো না, ইডি করবো না, ওকে, প্রেজেন্ট ফর্মে রাখি, টু মেনটেন, যেহেতু টু আছে, টু মেনটেন উইথ ইটসেলফ বলে লিখি, উইথ ইটসেলফ বলতে কে কমার্শিয়াল ব্যাংকিং। তাহলে এখানে কিন্তু শেয়ার কি ছিল, টু নিডস টু মেনটেন উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি, অফ অ্যানি কান্ট্রি আমরা বলতে পারি। বাট এই ক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে ইটসেলফ বলছে, দ্যাটস মিন কমার্শিয়াল ব্যাংক নিজের একটা রেশিওই, তাদের টোটাল লিকুইডিটির একটা নিজের রেশিও সে কি করবে, রেখে দেবে অ্যামাউন্ট নিজের মতো করে, যেটা অন্যজনকে দিতে হবে না বা লোনেবল না, নিজের হাতে রাখবে। জাস্ট এই ব্যাংকগুলোকে কার্যকলাপ যাতে সঠিকভাবে থাকে। তাও হঠাৎ তো হতেও পারে যে কোনো ব্যাংক হঠাৎ করে সবাই কনজিউমাররা এসে, মানে কাস্টমাররা এসে, প্রায় যেটা ন্যাচারালি কোনোদিনই রিয়েলাইস্টিক না, ওকে, যে রিয়ালিটির মধ্যে পড়ে না যে সবাই মিলে একসঙ্গে চাইবে টাকা, তাহলে তো ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক ভয়ে থাকবে, তাহলে তো আরবিআইকে জমাই দিবে না, লোন দিতেও ভয় পাবে। তারপরে সবাই যদি একসঙ্গে চায়, সেজন্য চায় না বলেই তো লোন দিতে পারে। এবং ব্যাংক সেটা ধরে নেয় যে 20% লোক যদি জমা দিতে আসে, তাহলে 20% লোক তুলতে আসে, এইভাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। তাহলে যে পার্টটা লোনেবল পার্টটা থাকছে, সেটা কিন্তু থাকছে একটা স্টেবল হিসেবে, ওকে। তাহলে সাপোজ যদি আমরা একসঙ্গে তুলতে যাই কোনো লোক ব্যাংকে, তাহলে তার কাছে তো পাবে না। বা এই উদ্দেশ্যটা থেকে সফল করার জন্য কি করেছে, একটা রেশিও সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্ট এবং কমার্শিয়াল ব্যাংকের সাথে মিলিত রূপে একটা রেশিও বের করেছে, যেখানে সেই রেশিওর মাধ্যমে রেশিও একটা অ্যামাউন্ট থাকবে, কিছু পার্সেন্টেজ থাকবে, সেই পার্সেন্টেজে কিছু অ্যামাউন্ট সেই কমার্শিয়াল ব্যাংকগুলো নিজের কাছে গচ্ছিত অবস্থায় রাখবে। বোঝাচ্ছে কথা কি বলছি? তাই বদ্ধ বলে না, বদ্ধ তারল্যতার রেশিও। এবং শুধুমাত্র সেটা কি করবে,
লোন দেওয়ার বা কোনো কিছুর ক্ষেত্রে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। কিন্তু একটা কথা জেনে রাখতে হবে, যতই এই রেশিওটা বা এই টপিকটা যতই কমার্শিয়াল ব্যাংক নিজের সাথে করুক না কেন, কিন্তু একে রেগুলেট কিন্তু কে করে? রিজার্ভ ব্যাংকই করে। যদি রেগুলেট না করে তাহলে কি প্রবলেম হবে লাস্টে বলবো। যদি রেগুলেট না করে, অ্যাকচুয়ালি রেগুলেট করে, কন্ট্রোল পুরোটাই করা হয় ওর মাধ্যমে। ওকে, তো নেক্সট আমরা এটা দেখলাম যে নিজের হাতে রাখে, একটা রেশিও রাখে, অ্যামাউন্ট রাখে, যেটা কমার্শিয়াল ব্যাংক নিজের কাছে রাখে গচ্ছিত অবস্থায়। তাহলে এটিকে কিভাবে রাখে, কোন কোন রূপে রাখতে পারে সেটা আমরা দেখি। আমরা যেমন CRR আমরা কিভাবে দেখেছিলাম, শুধুমাত্র ক্যাশে রাখতে পারে। তাহলে SLR কিভাবে রাখতে পারে? ইট ইজ মেনটেন্ড, ওকে, ইট ইজ মেনটেনিং করি ইন ক্যাশ, গোল্ড অ্যান্ড সিকিউরিটি। এবার আমরা যদি এটা দেখি যে CRR ওখানে কি ছিল? ওখানে ছিল শুধুমাত্র ক্যাশকে অ্যাডজাস্টমেন্ট করা যায়, মানে ক্যাশটাকেই শুধুমাত্র অ্যালোটেড হিসেবে নেয়, ক্যাশ হিসেবেই রাখছে, ব্যাংক রাখছে RBI এর কাছে, কমার্শিয়াল ব্যাংক, সেটা CRR। আর এখানে কি হচ্ছে, ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক নিজের কাছে রাখছে, আইদার ক্যাশ অর গোল্ড হিসেবে রাখতে পারে। তো গোল্ডেরও একটা ভ্যালু আছে। বিভিন্ন আমরা এইটা একটা ভালো জিনিস লক্ষ্য করতে পেরেছি কিনা জানে না, আমারও বহরমপুরে খুব চোখে খুব ভালোই পড়ে যে গোল্ড লোন পাওয়া যায়, তাই না? গোল্ড লোন কি? গোল্ড লোন, গোল্ডটা তো গোল্ড রাখে, তো সেটা একটা বড় সেই আলমারি বলে না, গোদরেজ আলমারি আমরা শুনতাম। অ্যাকচুয়ালি গোদরেজ কোম্পানির আলমারিগুলোই খুব শক্ত সবল হয় এবং বেশিরভাগই ওটা লকার হিসেবে কাজ করে, তাই না? লকার বলা হয়, ব্যাংকে বলা হয় লকার। এবং সেখানে লকারে কি হয়, গোল্ড লোন পাওয়া যায়। গোল্ড রাখো এবং লোন নিয়ে যাও, এবং পরবর্তীকালে লোনটা পরিশোধ করলে গোল্ডটা নিয়ে যাও, দ্যাট ইজ ফিক্সড, একটা রেটেই চলে। এবং এর জন্য গোল্ড কি করে, গোল্ডেও রাখতে পারে সে ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, সে ক্যাশে না রেখে গোল্ডেও রাখতে পারে, আবার ক্যাশেও রাখতে পারবে। আর সিকিউরিটিস মানে কি? সিকিউরিটিস মানে হচ্ছে সে বন্ডেও রাখতে পারে। তার কারণ সিকিউরিটিস মানে এক প্রকারের সেটা কি, গভর্নমেন্ট বন্ড। খুব সোজা জিনিস, কিন্তু তার বন্ড ব্যাপারে আমাকে যদি বলতে হয় তাহলে বন্ড কি জিনিস, সেটা বন্ড হচ্ছে, আমি একটা সিম্পলি ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, যেমন সেখানে SBI, ওকে, এটা কাস্টমার এ করলাম, দেখতে মানে জিনিসটা বুঝতে পারবো। তাহলে কাস্টমার যদি এ করি, তাহলে SBI আছে, কাস্টমার আছে। কাস্টমার একে 10,000 টাকা দেব। কেন দিল SBI কে আমি বলছি, 10 বছরের জন্য। এবং এই উদ্দেশ্যে দিল যেন 10 বছর পরে তার পুরো টাকাটা হবে 20,000 টাকা। বোঝা গেল কথা? তাহলে ব্যাংক, কাস্টমার তো ব্যাংকে, তাহলে ব্যাংক কি দিবে কাস্টমারকে? এই সমস্ত একটা ডেটের, তার ডেট, প্রি ম্যাচিওর ডেট, ম্যাচুরিটি ডেট, দ্য অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি, সমস্ত কিছু লিখে তার সিল মেরে, যে SBI সিল মেরে, তারপরে তো সেই নথিপত্র সরকারিভাবেই এটুকু গ্যারান্টিড হতে হবে যে এটা যেন কাস্টমার আবার যেন রিটার্ন দিলে তার 20,000 টাকাটা পাই। এটা ন্যাচারাল, তো এটা তো হবেই। এবং এইটাকেই বলা হয় বন্ড। এই বন্ডের পেপারটা কিন্তু SBI দিবে কাকে? কাস্টমারকে। এবং এই ধরনের এটাকে আমরা বলছি কি, বন্ড, জাস্ট মিন পার্সোনাল বন্ড, দ্যাটস মিন আমাদের সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটিস কিন্তু হয়, এই রকমেরই কনসেপ্টে হয় গভর্নমেন্ট সিকিউরিটি, যেটা গভর্নমেন্ট যখন নিজের প্রয়োজন পড়ে, গভর্নমেন্টের কাছে টাকা নেই, তখন RBI-কে বলে আমাকে টাকা দে, আমার টাকা দরকার আছে। তখন গভর্নমেন্ট কি করে, নিজের কাছে সোনা, নিজের কাছে যেটুকু পরিমাণ থাকছে ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিস, সেই সমস্ত জিনিসগুলো এবং কিছু পরিমাণে ক্যাশ দেওয়ার পর সেই অ্যামাউন্ট হিসেবে কিন্তু RBI টাকা ছাপায়। ভাবতে গিয়ে কিন্তু অনেক অবাক লাগে। আমিও ছোটবেলায় ভাবতাম যে টাকা নাই বাজারে, বাবা বলতো যে টাকা নাই রে বাবা, কিছু খাস না, এরকম। তখন আমি ভাবতাম যে তাহলে প্রধানমন্ত্রীদের নিজেরই মেশিন আছে, নিজেরই কালি আছে,
নিজেদেরই কাগজ আছে, তাহলে টাকা ছাপিয়ে দিলেই তো হয়, তাহলে টাকা কেন ছাপায় না? তখন আমরা বড় হয়ে বুঝতে পারলাম যে টাকা যদি ছাপিয়ে দেয় তাহলে ইন্টারন্যাশনাল যে রেটটা আছে না, মানি ভ্যালু রেট, সেটা কিন্তু আমাদের অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। ইভেন আমরা বাংলাদেশের তলায় চলে যাবো। একদম সোজা একটা কথা, যে থার্ড ওয়ার্ল্ড মানে যে আন্ডার ডেভেলপ, তো বলছি মানে একদম আন্ডার ডেভেলপ যারা আছে, অনুন্নত দেশ, তাদের থেকেও প্রাইস লেভেল কিন্তু নিচে নেমে যাবে আমাদের। বোঝাচ্ছে কথাটা? যার কারণে কিন্তু আমরা টাকা যখন ইচ্ছে ছাপাতে পারবো না। আর সেই কারণে কিন্তু মনিটারি পলিসি, সেই কারণে মনিটারি পলিসিকে রেগুলেট করে কে? আরবিআই, দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। বোঝাচ্ছে কথাটা? তাহলে এটা হচ্ছে বন্ড। এইভাবে হয় গভর্নমেন্ট বন্ড, যাকে আমরা সিকিউরিটিস বলি বা গভর্নমেন্ট সিকিউরিটিসও বলি, এটাও কিন্তু রাখতে পারি। তার কারণে এটা রাখতে তো পারবেই। তার কারণ কোনো কোনো ক্ষেত্রে যখন এর লোন প্রয়োজন পড়বে, কমার্শিয়াল ব্যাংকের লোন নেওয়ার প্রয়োজন আছে, তখন কমার্শিয়াল ব্যাংক গভর্নমেন্ট বন্ডগুলোকে বিক্রি করে দেবে আরবিআইকে, বলবে আপনি বন্ড, আপনি সিকিউরিটিস রাখুন, আমাকে টাকা দেন, আমি লোন দিতে হবে, নাহলে আমার ব্যাংক অনাদায়ী অবস্থায় হয়ে যাবে। মানে আমি লোন দিতে পারছি না। কোনো ব্যাংকের ম্যানেজার সবসময় এটাই চিন্তা করে যেন তার কাস্টমার বাড়ে। কাস্টমার বাড়ে বলতে যে সমস্ত কাস্টমারগুলো যেন কারেন্টলি তার কাছে অ্যাক্টিভ থাকে, এটাই তো চাই একটা ব্যাংকের ম্যানেজার। এবং তার কাছে গোল সিস্টেমটাও কিন্তু থাকে, যেটা একটা যদি আমরা বলি যে কোম্পানির কাজেও একটা গোল সিস্টেম থাকে, তেমনি এটাও কিন্তু একটা গোল সিস্টেমও থাকে। ওকে, বোঝা গেল কথা? এটা দ্বিতীয় নম্বর। এবার আমরা তৃতীয় নম্বরে দেখি যে এর কি কোনো লিমিট আছে? এই অ্যামাউন্টের কত কত শতাংশ অব্দি রাখতে পারে? যেমনি আমরা ক্যাশ রিজার্ভ রেশিওতে আমরা কি রেখেছি, দেয়ার ইজ নো লিমিট বা দেয়ার ইজ নো ইন্টারেস্ট রেট টু গিভ দ্য টু গিভ ফ্রম আরবিআই টু দ্য কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকে কোনো কিন্তু ইন্টারেস্ট রেট দিত না। সিআরআর টাকা জমা দিত আরবিআইকে, কিন্তু তবুও কিন্তু আরবিআই তাদেরকে কিন্তু নিজের অর্থে ইন্টারেস্ট রেট দিত না। বোঝাচ্ছে কথাটা? তাহলে এক্ষেত্রে আমরা কি ধরতে পারি? তাহলে এটা আমাদের জানা গেল যে সিআরআর এর সঙ্গে তফাৎ কি। তাহলে এটা আমরা যদি বলতে পারি, তাহলে এটা একটু ভরে নিয়ে, তাহলে আমরা দেখছিলাম যে কি বন্ডের ব্যাপারটা। তাহলে আমরা পরের পয়েন্টটা দেখি কি। পরের পয়েন্ট হচ্ছে ইট ইজ এ পার্ট অফ মনিটারি পলিসি। তাহলে এটা কি মনিটারি পলিসির একটা পার্ট, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে মনিটারি পলিসির পার্টগুলো কি কি সেগুলো আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা এটা আলোচনা করলাম। সে তো আর এটা নিয়ে আর বলছি না। নেক্সট, দেয়ার ইজ নো মিনিমাম লিমিট। অর্থাৎ কি লিমিটের কথা বলেছে? যে রেশিওটা 2%, 3%, 5%, 9% হয় না, সেটা জিরো হলেও কিন্তু অসুবিধা নাই। এটা কার ক্ষতি হবে? বা জিরো যদি হয় সেটা তো কমার্শিয়াল ব্যাংকের না, সেহেতু এখানে কোনো মিনিমাম লিমিট থাকবে না। আর যদি এটা আরবিআই কন্ট্রোল করতো বা আরবিআই এর মাধ্যম দ্বারা হতো, তাহলে কিন্তু এটা মিনিমাম হতো না। এই কথাটা মাইন্ডে রেখো। তার কারণে মিনিমাম লিমিট হচ্ছে এই কারণে যে কমার্শিয়াল ব্যাংক এখানে নিজে চালাচ্ছে। তাহলে আরবিআই তো এখানে মাথা ঘামিয়ে লাভ নাই। আরবিআই এটা চাইছে আপনি যতক্ষণ নিচে নামাতে পারেন আপনার ব্যাপার সেটা, কারণ যেটুকু আপনি রাখবেন পার্সেন্টেজ, সেটুকুই আপনাকে রিজার্ভ হিসেবে আপনার কাছে থাকবে, আমার কোনো কিছু নেই। তাহলে যদি জিরো করে দেয় তার মানে কোনো রিজার্ভই নাই। যদি 1% করে, 100 কোটি টাকা যদি 1% করে, দেখলাম যে না স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে 1%, তাহলে 100 কোটি টাকা যদি মার্কেটে থাকে, আমি যদি মার্কেটের কথা নাই বলি, যদি তার কাছে আসে সেই ব্যাংকের কাছে 100 কোটি টাকা, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার 1 কোটি টাকা কি হবে? সে রিজার্ভ হিসেবে রাখবে। তাহলে সেটা তার পার্সোনাল ব্যাপার, সে তারপরে লোন দিবে কি করে, তারপরে সে পার্সোনাল ব্যাপারটা। ওকে, তাহলে দেয়ার ইজ নো মিনিমাম লিমিট অ্যান্ড বাট বলতে পারি বাট ম্যাক্সিমাম লিমিট ইজ 40%। ওকে, ম্যাক্সিমাম লিমিট কিন্তু 40%। এবার অনেকের প্রশ্ন হবে, কেন মিনিমাম লিমিট নেই, ম্যাক্সিমাম লিমিট কেন এত ওখানে করা হয়েছে, মানে তা বেশি কেন করা হয়নি? তার কারণ যদি 100 টাকার মধ্যে 100 কোটি টাকার মধ্যে যদি 40% রিজার্ভ করে রেখে দেয় কমার্শিয়াল ব্যাংক নিজের কাছে, মার্কেটও দিচ্ছে না, আরবিআইকেও দিচ্ছে না,
তাহলে সেক্ষেত্রে 60 টাকার মানে 60 কোটি টাকায় কি হচ্ছে, মার্কেটে তো ক্রাইসিস তৈরি হবে না, একটা রিসেশন তৈরি হবে, তার সময় লিকুইডিটির অভাব হবে, মানি সাপ্লাই কমে যাবে। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে সেই জন্য এটা 50%, 40% ওপরে করা যাবে না। এটা কে রেগুলেট করেছে, কন্ট্রোল করেছে কে, বা গাইডলাইনটা প্রোভাইড করেছে কে? আরবিআই। আরবিআই ছাড়া কি করবে এটা? বোঝা যাচ্ছে কথাটা? এইটুকু ছিল কিছু মানে ম্যাটার। এবার আমরা এর ফুললি আলোচনা নিয়ে করছি যে কিভাবে হয় এটা। সাপোজ এখানে আমি আরবিআই লিখলাম, তার কারণ যাই হোক না কেন স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও সে কিন্তু আরবিআই এর মধ্যবর্তী থেকেই তো করে হয়। সেই জন্য আমি এখানে আরবিআই মাধ্যম হিসেবে লিখে গোটা টাকা বাউন্ডারি করে দিলাম। তারপর যা কাজ হবে আমি আরবিআই এর কথা একবারও বলবো না, কিন্তু আরবিআই এর মারফতেই হবে এটা। ওকে, সাপোজ আমি এখানে এসবিআই লিখলাম, ব্যাংক। এসবিআই এর অ্যামাউন্ট লিখলাম 1000 কোটি টাকা, যেটা আমি ন্যাচারালি আমি অ্যামাউন্টটা লিখি, এই অ্যামাউন্টটাই লিখি। এবং আমরা যদি দেখি এসএলআর, দ্যাট মিনস স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, সাপোজ আমি ধরলাম 5%। এবং আমরা যদি এই এসবিআই রিজার্ভটা, তাহলে কি হচ্ছে, এসবিআই রিজার্ভ, এসবিআই নিজের কাছে রিজার্ভ করবে এবং লেফট অ্যামাউন্ট বলতে পারি, এসবিআই লেফট অ্যামাউন্ট, লেফট অ্যামাউন্ট। খুবই সোজা জিনিস, কঠিন ভাবে ভাবার কোনো ব্যাপার নাই। 100 কোটি টাকা তার কাছে আছে, তার 5% যদি ও নিজেই মনে করে যে না 5% আমার কাছে রাখবো, মানে কে, আমি স্টেট ব্যাংক, আমার দিক থেকে বলছি, আমার কাছে আছে 1000 কোটি টাকা, আমি 5% স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, তার মানে আমার কাছে নিজের কাছে রাখবো, যেটা আমি আরবিআই কেও দিব না রিজার্ভ হিসেবে, যেটা আমি মানি সাপ্লাইকে বাড়ানোর জন্য লোনও প্রোভাইড করবো না। তাহলে এই 5%টা কি হচ্ছে, 5% রেটে, তাহলে এর রেট কত হচ্ছে, 5% যদি হয় 50 কোটি টাকা। ভালো করে ভাবো, 50 কোটি টাকা হয়, পার্সেন্টেজ করা জানো তো, অবশ্যই জানো, তবুও একবার দেখিয়ে দিচ্ছি। 1000 গুণ 5%, পার্সেন্টেজ মানে নিচে 100 থাকে, দুই দিকে এই দুটো কাটলে 5 10 50, এইভাবে আমরা পেলাম 50 কোটি টাকা। তাহলে রিজার্ভ করে রাখছে, বোঝা যাচ্ছে কথাটা? রিজার্ভ করছে কত টাকা, এসবিআই নিজের কাছে 50 কোটি টাকা রাখছে, তাহলে বাজার পড়ে থাকছে কত, 950 কোটি টাকা। এইভাবে যদি আমরা 1000 করোড় কে হাজার প্রথমে আমরা 10% করলাম, 20% করলাম, 40% করলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ইফেক্টিভটা দেখি, যদি 10% করি তাহলে এখানে কত হবে, 100 কোটি টাকা। তার মানে এখানে কত থাকবে, 90 কোটি টাকা। বোঝা যাচ্ছে কথা? আমি এই ছকটা কেটে দিই, বুঝতে পারবো, তাহলে আমরাও নিজেরা সঠিকভাবে বুঝতে পারবো। ওকে, তাহলে এখানে যদি 20% হয়, তাহলে এর 20% হলো কত হবে, ন্যাচারালি 200 কোটি টাকা, আর এর 40% হলে 400 কোটি টাকা। তাহলে 1000 কোটি টাকার মধ্যে যদি 400 কোটি টাকা নিজের কাছে এসবিআই রেখে দেয়, বাকিটা মানি সাপ্লাই কে প্রোভাইড করবে, দ্যাটস লোন দিবে, সেখানে লোন দিবে তো, এবার লোনের মাধ্যমে তো ইনভেস্টমেন্ট হবে, সেটা পরবর্তীকালে আমরা আসছি। তাহলে যদি 400 হয় তাহলে পড়ে থাকবে কত, 600 কোটি টাকা, আর এখানে পড়ে থাকবে 800 কোটি টাকা। তাহলে এখান থেকে আমরা দেখছি যে যত স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, মানে বিধিবদ্ধ বা বদ্ধ তারল্যতার জমার অনুপাত বা যাই বলি না কেন আমরা তার বাংলাটা, সেটা যদি পার্সেন্টেজ বেড়ে যায়, সেটা যদি পরিমাণ বাড়ে রেশিওটা, তাহলে সেটিকে দেখতে হবে তার এসবিআই এর রিজার্ভের পরিমাণ বাড়ছে এবং এসবিআই যে লেফট অ্যামাউন্ট, যেটা তার পড়ে আছে যেসব টাকাগুলো, সেই টাকার পরিমাণ কমছে। তো সব সেই জায়গায় আমরা যদি দেখি যে দুটো রোগ আছে, আমি আগে বলেছি যে ইকোনমিতে দুটো রোগ কিন্তু ন্যাচারালি দেখা যায়, কি কি, এক হচ্ছে ইনফ্লেশন আর এক হচ্ছে রিসেশন। আমরা যদি রিসেশনকে আগে আনি, রিসেশন মানে কি, রিসেশন মানে বাজারে লিকুইডিটির পরিমাণ কমে গেছে, মানি সাপ্লাই কমে গেছে মার্কেটে বা বাজারের কথা বলি, যাই বলি না কেন ইকোনমিতে। তাহলে সেক্ষেত্রে লিকুইডিটি আরবিআই কি করবে, বিভিন্ন টুলসের মাধ্যমে সেই লিকুইডিটিগুলোকে কি করবে, কন্ট্রোল করার চেষ্টা করবে, মানে লিকুইডিটি বাড়ানোর চেষ্টা করবে রিসেশনের টাইমে।
লিকুইডিটি বাড়লেই অনেক কিছু চেঞ্জ হবে, ইকোনমিতে ইফেক্টিভ হবে সেটা। দেখবেন আমরা কি জানি, রিসেশন তো একটা রোগ না ইকোনমি, হ্যাঁ বোঝাচ্ছে কথাটা। তাহলে আরবিআই কি করবে তখন, যে এসবিআই বা কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে সেগুলোকে কি বলবে, তাদের রেশিওটাকে কমাতে, তাই না? রেশিও কমাতে বলবে, যদি না কমায় তাহলে তো আমাদের জীবনে কমবে না। তার কারণ এই অবস্থায় যদি থাকে ইকোনমি, 100 কোটি টাকার মধ্যে 400 কোটি টাকা নিজের কাছে জমা করে রেখে দিচ্ছে, 60 কোটি টাকা বাজারে দিচ্ছে, লোন দিচ্ছে বাজারে করছে না কেন? তাহলে সেখানে মার্কেটটার ওর উপরে ওপেন মার্কেট অপারেশন যেটা আমরা দেখছি বা বিভিন্নভাবে আমরা মানিটারি পলিসির মাধ্যমে দেখছি, এখানে মানি সাপ্লাই তো এই প্রোভাইড করবে লেফট অ্যামাউন্টটা, তার পরিমাণ তো কমে গেছে, তাই না? তার পরিমাণ তো কমে গেছে, তার পরিমাণ যদি কমে তাহলে কি হবে? ইন্টারেস্ট রেট কি হবে? কমবে না বাড়বে? ইন্টারেস্ট রেট কমবে না, ইন্টারেস্ট রেট বাড়বে। সুদের মানে চড়া সুদে লোন নিতে, আর চড়া সুদের লোন নিতে কেউ পারবে? তখন লোন কিন্তু সস্তা হবে না, লোন কি হয়ে যাবে? ভ্যারি করবে বেশি ইন্টারেস্টের মাধ্যমে, লোন বেশি দিবেই না, তো ফলে লোন নেওয়ার প্রবণতাটা কিন্তু কমে যাবে। এবং লোন নেওয়ার প্রবণতা যদি কমে যায় তাহলে ন্যাচারালি কি হবে? ইনভেস্টমেন্ট কমবে, ইনভেস্টমেন্ট কমলে যেসব জিনিসগুলো আমাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে হয় সেই সব জিনিসের পরিমাণ সমস্ত কিছু কমতে শুরু করবে, মানে নেগেটিভ ইফেক্টিভ হবে। কমার কথা বলছি না, তাহলে পোভার্টি তো কমবে না, পোভার্টি বাড়বে, আনএমপ্লয়মেন্ট বাড়বে, ইনইকুয়ালিটি বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলো বাড়বে যদি রিসেশনের টাইম হয়। এবং এই সিজনটা কি হচ্ছে? এই সিজনটা রিসেশনের মধ্যে চলছে, এবং এই সিজনটাকে আমরা কি ধরতে পারি? এই সিজনটাকে আমরা ধরতে পারি ইনফ্লেশন হিসেবে। কেন ইনফ্লেশন বললাম? তার শর্টকাট মেজারমেন্ট হচ্ছে সে নিজের কাছে কম রাখছে টাকা, মার্কেটে বেশি ছাড়ছে। মার্কেটে যদি বেশি ছাড়ে তাহলে কি হবে? মানি সাপ্লাই পরিমাণ বাড়বে, তার তারল্যতা, যে অর্থের তারল্যতা, লিকুইডিটি অফ মানি, সেটা কি হবে? বেড়ে যাবে। লিকুইডিটি অফ মানি যদি বেড়ে যায় তাহলে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, তাহলে লোনের পরিমাণ বাড়বে, ইনভেস্টমেন্টও বাড়বে। কিন্তু তার এটা তো জানি যে ইনফ্লেশন তো সবসময় সঠিক না, না? ইনফ্লেশন তো ইফেক্টিভ হয় ইকোনমিতে একটা ব্যাডলি লং রান। যে ফিলিপস কার্ভ, আমরা ফিলিপস কার্ভ কি দেখেছি? যত ইনফ্লেশন হবে তত আনএমপ্লয়মেন্ট কমবে, তাই না? এটা তো একটা নেগেটিভ সম্পর্ক না? এবং আমরা সবসময় ভাবতাম যে কি, তাহলে বেশি করে ইনফ্লেশন হোক, তাহলে আনএমপ্লয়মেন্ট কমে, সবাই চাকরি পাবে তো। কিন্তু বেশি করে যদি ইনফ্লেশন একটা লং পিরিয়ড ভাবে হয়ে যায় তাহলে কিন্তু সেটা লং রান যে ফিলিপস কার্ভ, যেটার মাধ্যমে আমরা শর্ট রান ফিলিপস কার্ভ, যেটার মাধ্যমে রিলেশনটা বের করি যে আনএমপ্লয়মেন্টের সঙ্গে ইনফ্লেশনের, সেটা কিন্তু লং রানে এইটুকু ধরে নেওয়া, লং রানে এইটা হয়ে যাবে যে আনএমপ্লয়মেন্ট কমবে না, ইনফ্লেশন বেড়েই চলছে, কিন্তু আনএমপ্লয়মেন্ট যে অবস্থা আছে তার থেকে বেশি হতে শুরু করেছে। তাহলে ইনফ্লেশনও কিন্তু সবসময় সঠিক না জিনিসটা। তাহলে এখানে 40% কেন রেখেছি? তার কারণ 40%-এর বেশি যাওয়া যাবে না, 40%-এর বেশি যাওয়া যাবে না, কারণ রেটটা বলে দিচ্ছে আরবিআই। কিন্তু মিনিমাম তুমি 0 করতে পারো, তোমার অসুবিধা নেই। বোঝাচ্ছে কথা না? মিনিমাম তুমি 0 করতে পারো, কিন্তু এটা রিসেশনের টাইম। ওকে, বোঝা গেল কথাটা? আর এটা কিসের টাইমে? ইনফ্লেশনের টাইম। এটা ছিল ইন্টারেস্ট রেট, লোন, ইনভেস্টমেন্টের সঙ্গে। তারপরে তো এগুলো আমরা বলতে পারি যে ইনভেস্টমেন্ট যদি কমে তাহলে পভার্টি বাড়বে। পভার্টি বাড়লেও আমরা এটাও জানি তার আগে কি হচ্ছে, এমপ্লয়মেন্ট কমছে, ইনইকুয়ালিটি মানে বৈষম্য, সেটা কি হচ্ছে? বাড়ছে। বোঝাচ্ছে কথাটা? রিসেশন কিন্তু পারফেক্ট রোগ একটা বিশাল বড়, যেটা আমাদের গ্রোথ, যে স্টেডি গ্রোথ রেট, মানে গ্রোথ গুলোকে কমিয়ে দেয়, এবং আমাদের জিডিপির ভ্যালুগুলোকে এর মাধ্যমে কিন্তু কম হয়। আমরা যেমন দেখেছি ISLM যেমনি দেখেছি, তেমনি ফিসকাল পলিসিতে গভর্নমেন্ট পলিসিগুলো দেখেছি, যে এক্সট্রাকশনারি পলিসি বা এক্সট্রাকশনারি থিঙ্কিং, কনস্ট্রাকশনারি থিঙ্কিং দেখেছি না? সেক্ষেত্রে মানিটারি পলিসির ক্ষেত্রে যেসব টপিকগুলো আলোচনা হলো আজকে, সেটা হচ্ছে লাস্ট পার্ট ছিল, সেটা হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এবং আগে আমরা ওগুলো আলোচনা করি, কি এটা ভিডিও দেখার আগে ওই ভিডিওগুলো দেখলে অনেক সুবিধা হবে। আশা করি, আমি মনে করি যে এইটুকু সাফিসিয়েন্ট একটা জিনিস বোঝার জন্য। আমি শুধু রিসেশনের মাধ্যমে এগুলো করেছি, তোমরা ইনফ্লেশনের মাধ্যমে সেটা করবা যখন পরীক্ষার খাতায় লিখবা, তার জিনিসটা বোঝাতে সুবিধা হবে। যে খাতা দেখবেন উনিও খুব সন্তুষ্ট হবেন।
ওকে, আজকে আমি এটা বলে শেষ করছি এবং মানিটারি পলিসি শেষ হলো। থ্যাংক ইউ।